আমরা কালকে যতটুকু পড়েছিলাম স্পেসিফিক কন্ডাক্টিভিটি তোমাদের কিন্তু ম্যাটেরিয়ালগুলো আমি দিয়ে দিয়েছি। লাইক হলো আমি 2টা এক্সট্রা ম্যাটেরিয়াল দিয়েছিলাম। সেটা হলো অডোরের জন্য আর হলো স্পেসিফিক কন্ডাক্টিভিটির জন্য। তোমরা একটু দেখে নিও যে মানে ম্যাটেরিয়ালগুলোতে এক্সট্রা কি আছে। ঠিক আছে? আচ্ছা, আর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটির জন্য আমি তোমাদের এখানে দেখবা যে ম্যাটেরিয়ালের নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, ভিডিও লিঙ্ক। এই ভিডিও লিঙ্কটা দেখলে তোমরা বুঝতে পারবা যে আমাদের ওয়াটারে কিভাবে কন্ডাক্টিভিটিটা মেজার করা হয়। এই ভিডিওটা দেখলে একদম তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে নিচে দেখবা লিঙ্কটা দেওয়া আছে। আচ্ছা, সো আজকে আমরা যেটা দেখব সেটা হলো অ্যালকালিনিটি দেখব। তোমাদের এখানে শীটে মোটামুটি দেওয়া আছে, বাট আমি একটু আমাদের যে ম্যাটেরিয়ালটা ছিল কুয়েটের ম্যাটেরিয়াল, আমি কিন্তু একটু সেটা দেখে পড়াবো, বাট সেটার সাথে তোমাদের এই ম্যাটেরিয়ালের পুরাপুরি একদম মিল আছে। ওইখানে জাস্ট একটু ইলাবোরেটলি লেখা, তো তোমাদের বুঝতে ইজি হবে। আচ্ছা, তাহলে দেখো। আচ্ছা, তোমরা কিন্তু ল্যাবেও এটা করবা, অথবা অনেক গ্রুপে দেখা যাচ্ছে যে অ্যাসিডিটিটা হয়ে গেছে, নেক্সট উইকে হয়তো অ্যালকালিনিটিটা করবা। এটা কিন্তু ল্যাবেও করা হবে। সো হোয়াট ইজ অ্যালকালিনিটি সেটা আমাদের ফার্স্টে জানতে হবে। তোমাদের নর্মালি পানিতে আমি বলেছিলাম 2টা মলিকুল থাকে, হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড। এখন এই যে হাইড্রোজেন যেটা, সেটা হলো অ্যাসিডিক ইন্ডিকেশন দেয়, আর হাইড্রোক্সাইড যেটা, সেটা হলো বেইজের ইন্ডিকেশন দেয়। এখন তোমার একটা ওয়াটারে এই যে হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড যে কয়টা আছে, সেই কয়টা নিয়েই কিন্তু আমাদের পানির মলিকুল হবে। যদি হাইড্রোজেন 2টা থাকে এবং হাইড্রোক্সাইড যদি 2টা থাকে, তাহলে আমাদের পানি হবে 2টা, 2 মলিকুলস। এখন একটু দেখো, তোমার পানিতে যদি ধরে নিলাম যে আমাদের হাইড্রোক্সাইড আছে হলো 4টা, কিন্তু হাইড্রোজেন মলিকুল আছে 2টা, তাহলে আমাদের এই হাইড্রোজেন মলিকুল কয়টা রিয়াকশন করতে পারবে? 2টা রিয়াকশন করতে পারবে। তাহলে 2টা হাইড্রোজেন 2টা হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করে 2 মলিকুলস কিন্তু পানি তৈরি করবে। বাকি যে আরো 2টা হাইড্রোক্সাইড মলিকুল, সেটা কিন্তু আমাদের এক্সিস থেকে যাবে। তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারতেছি? আমাদের যেই কয়টা হাইড্রোজেন মলিকুল থাকবে, আমাদের হাইড্রোক্সাইড মলিকুল কিন্তু সেই কয়টাই নিউট্রালাইজ হবে এবং নিউট্রালাইজ হয়ে আমাদের পানি তৈরি করবে। সিমিলারলি তোমাদের যদি হাইড্রোক্সাইড মলিকুল যদি 3টা থাকতো, আর আমাদের হাইড্রোজেন মলিকুল যদি ধরে নিই আমাদের 5টা, তাহলে আমাদের পানি কয়টা তৈরি হতো বলো তো? কত মলিকুল? কথাটা কি বুঝতে পারছো? আমাদের হাইড্রোক্সাইড ছিল হলো 3টা, আর হাইড্রোজেন যেটা আছে সেটা আছে হলো আমাদের 5টা। তাহলে পানি কত মলিকুল পানি তৈরি হবে? 3 মলিকুল। 3 মলিকুল, তার মানে 3H2 হবে। আর বাকি যেই আমাদের হাইড্রোজেন ছিল ওইটা এক্সিস থেকে যাবে। তো এখান থেকে আমি বুঝতে পারতেছি যে আমাদের যতগুলা অ্যাসিড আছে অথবা হাইড্রোজেন আয়ন থাকে, ঠিক ততগুলা হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করে। সো অ্যালকালিনিটি জিনিসটা হলো আমাদের, দেখো, দ্য মেজার অফ ইটস ক্যাপাসিটি টু নিউট্রালাইজ দ্য অ্যাসিড। তার মানে আমাদের হাইড্রোজেন যেটা আছে সেটা কি আমাদের অ্যাসিডিক ইন্ডিকেশন দিবে। সো এই অ্যাসিডিক ইন্ডিকেশন পাওয়ার জন্য আমাদের কয়টা হাইড্রোক্সাইড মলিকুল লাগতেছে নিউট্রালাইজ করার জন্য, এই হাইড্রোজেনকে নিউট্রালাইজ করার জন্য? সেই মেজারটাকে আমরা বলতেছি যে আমাদের অ্যালকালিনিটি। যেহেতু আমাদের 3টা হাইড্রোক্সাইড ছিল, সো আমি এখান থেকে বলতে পারি যে আমাদের অ্যালকালিনিটি 3। তাহলে আমরা অ্যালকালিনিটি জিনিসটা কি সেটা কি বুঝতে পারলাম? এটা হলো একটা মেজার, যে মেজারের মাধ্যমে হলো আমাদের কতটুকু একটা সলিউশনে অ্যাসিড নিউট্রালাইজ হচ্ছে সেটা আমরা ডিটারমাইন করব। এখন এখানে পরের লাইনটাতেই দেখো, এটা কিন্তু এই যে আরেকটা টার্মেও আমরা বলতে পারি যে দ্য টার্ম অ্যাসিড নিউট্রালাইজিং ক্যাপাসিটি। যেহেতু হাইড্রোজেন আয়ন আমাদের নিউট্রালাইজ হচ্ছে, দ্যাটস ওয়াই আমরা এটাকে বলতে পারি যে অ্যাসিড নিউট্রালাইজিং ক্যাপাসিটি। এখন এই যে যে অ্যাসিড নিউট্রালাইজিং যে ক্যাপাসিটিটা হচ্ছে, আমরা বাফার সলিউশন কিন্তু জানি। বাফার সলিউশনটা কি?
আমাদের কোনো একটা স্ট্রং অ্যাসিড অথবা উইক অ্যাসিড যখন আমরা অ্যাড করি স্ট্রং অ্যাসিডের সাথে অথবা উইক বেইজের সাথে, তো আমাদের পিএইচ এর যে ড্রপটা সেটা খুব স্লো হয়। তোমরা কেমিস্ট্রিতে পড়ে আসছো হোয়াট ইজ বাফার সলিউশন। সো এখানে একটু দেখো, অ্যালকালিনিটি অফ ওয়াটার ইজ ডিউ টু প্রাইমারিলি টু দ্য সোর্স অফ উইক অ্যাসিড, অলদো উইক অ্যান্ড স্ট্রং বেস অলসো কন্ট্রিবিউট। তার মানে হলো অ্যালকালিনিটিটা মেইনলি হচ্ছে হলো আমাদের পানিতে যে উইক অ্যাসিড থাকতেছে, সরি, সেই উইক অ্যাসিড নিউট্রালাইজ করতে আমাদের কতটুকু হাইড্রোক্সাইড অথবা কতটুকু বেস লাগতেছে সেটাকে বলা হচ্ছে। আবার অনেক সময় এটা যে উইক অ্যাসিডকে শুধু নিউট্রালাইজ করবে এমন না, আমাদের উইক বেসও থাকতে পারে অথবা স্ট্রং বেসও থাকতে পারে, যেটা কিনা আমাদের উইক অ্যাসিডকে নিউট্রালাইজ করবে। ইন জেনারেল কেসে আমাদের অ্যালকালিনিটিটা আমরা মেজার করি হলো ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে। তোমাদের নিচেই লেখা আছে এই যে, আমরা হলো ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে মেজার করি যে কোনো একটা সলিউশনে আমাদের দেখা যাচ্ছে যে অ্যালকালিনিটি আছে, সো ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে কতটুকু অ্যালকালিনিটি সেটা হলো আমরা মেজার করি। এখন এই যে যে ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে মেজার করতেছি, আমাদের হলো নর্মালি তিনটা কম্পোনেন্ট অথবা তিনটা ম্যাটেরিয়াল যদি থাকে তাহলে আমরা ওইটাকে বলি হলো অ্যালকালিনিটি। এখন তিনটা ম্যাটেরিয়াল কি কি দেখো, অনেক ম্যাটেরিয়াল আছে বাট আমরা মেজর তিনটা ক্লাসে হলো অথবা তিনটা ক্লাসে ম্যাটেরিয়ালকে ক্লাসিফাই করি। একটা হলো হাইড্রোক্সাইড, কার্বনেট, আর একটা হলো বাইকার্বনেট। তার মানে একটু যদি লিখি, হাইড্রোক্সাইড, কার্বনেট, বাইকার্বনেট। এই তিনটা যদি কোনো একটা সলিউশনে থাকে তখন আমরা এটাকে মেজার করি যে হ্যাঁ কতটুকু আমাদের অ্যালকালিনিটি আছে। সো আমাদের কোনো একটা সলিউশনে আমরা দেখো পানির সলিউশনে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা হলো অ্যাসিডিক ইন্ডিকেশন দিচ্ছে, আর পানির ভিতর তো আমাদের হাইড্রোজেন এবং হাইড্রোক্সাইড মলিকুল তো থাকবেই। তাহলে এখানে যে হাইড্রোক্সাইড মলিকুল আমাদের কতটুকু কার্বন ডাইঅক্সাইডকে নিউট্রালাইজ করতে পারবে সেটাকেই বলা হচ্ছে হলো অ্যালকালিনিটি। দেখো, কার্বন ডাইঅক্সাইড পানির সাথে রিয়াকশন করবে ইন প্রেজেন্স অফ ক্যালসিয়াম কার্বনেট, কারণ আমরা একটু আগেই বলে আসছি যে আমরা ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে মেজার করি। তো এখান থেকে আমাদের কি প্রডিউস হচ্ছে, বাইকার্বনেটটা প্রডিউস হচ্ছে। তো কতটুকু বাইকার্বনেট প্রডিউস হচ্ছে সেটাকে আমরা বলি হলো অ্যালকালিনিটি। এবং এটা যে শুধু বাইকার্বনেট এরকম না, এখানে যদি হাইড্রোক্সাইড প্রডিউস হতো অথবা কার্বনেট প্রডিউস হতো তাহলে আমরা ওই তিনটা জিনিসকে মেজার করতাম। এখন আমরা যদি মানে আমাদের এনভায়রনমেন্টাল সিগনিফিকেন্সে চলে আসি, এখন এই যে যে অ্যালকালিনিটি আমরা কেন অ্যালকালিনিটিটা মেজার করব, আমি তোমাদের একটু আগে বলে আসছি কিন্তু বাফার সলিউশন বলে একটা কথা বলে আসছি। সো অ্যালকালিনিটি জিনিসটা হলো মেইনলি হচ্ছে আমাদের কোনো একটা সলিউশনে আমাদের উইক অ্যাসিড থাকবে, এই উইক অ্যাসিডকে আমাদের নিউট্রালাইজ করতে আমাদের কতটুকু স্ট্রং বেস লাগতেছে সেটা হলো আমরা মেজার করে থাকি। সো তোমরা অ্যাসিডের সাথে যখন বেস অ্যাড করবা আমাদের কিন্তু পিএইচটা ড্রপ হবে, এবং এই ড্রপিংটা কিন্তু খুবই স্লো একটা ড্রপিং হয়। জানো যে বাফার সলিউশনে দ্য ড্রপ অফ পিএইচ ইজ ভেরি স্লো ইন বাফার সলিউশন। সো এখান থেকে এই যে কতটুকু বাফার ক্যাপাসিটি মেজার করতে পারতেছো অথবা বাফার ক্যাপাসিটি কত, সেখান থেকেই হলো আমরা অ্যালকালিনিটি মেজার করতে পারি। কারণ এই বাফার সলিউশন থেকে আমরা বুঝতে পারি যে আমাদের কতটুকু স্ট্রং বেস লাগবে নিউট্রালাইজ করতে উইক অ্যাসিডকে। এছাড়াও আরো অনেক কারণ আছে, আমরা হলো অ্যালকালিনিটিতে দেখা যাচ্ছে যে আমাদের কোনো একটা সলিউশনে অনেক সময় আয়রন রিমুভাল, ফেরাস অথবা ফেরিক এই দুইটা কম্পোনেন্ট থাকে আয়রনের। এই যে আয়রন রিমুভালের ক্ষেত্রে আমাদের অনেক সময় অ্যালকালিনিটি অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করে। কারণ যেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের লো অ্যালকালাইন ওয়াটার, দ্যাট মিন্স আমাদের কার্বনেট, বাইকার্বনেট এবং হাইড্রোক্সাইড যেই আমাদের আয়নগুলো অথবা ম্যাটেরিয়ালগুলো আছে সেগুলো যদি কম থাকে
তাহলে the rate of oxidation of dissolved ferrous iron into insoluble ferric iron is very slow. দ্যাট মিনস তোমার ফেরাস থেকে ফেরিকে যেই আমাদের ট্রান্সফরমেশনটা হয় লো অ্যালকালাইন ওয়াটারে, এটা খুবই স্লো। তাহলে আমরা লো অ্যালকালাইন ওয়াটারে কিন্তু আয়রন রিমুভালটা ওরকম ভাবে করতে পারি না। সো আয়রন রিমুভালের ক্ষেত্রেও আমাদের অ্যালকালিনিটি অনেক বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে। সো এখানে আরো অনেক কিছু কথাবার্তা আছে। সো এটা তোমরা থিওরিতে দেখবা, মানে তোমাদের ল্যাবের যে থিওরিটা করানো হবে যখন, তখন তোমরা জানতে পারবা। আমরা চলে আসি হলো আমাদের মেইন টার্গেটে, এটা ইম্পর্টেন্ট যে আমাদের তোমরা অ্যাসিডিটি করছো, মানে কার্বন ডাই অক্সাইড ডিটারমিনেশনও করছো, এই তো ওইখানেও কিন্তু তোমাদের পিএইচ এর একটা ইম্পর্টেন্ট রোল ছিল। সিমিলারলি অ্যালকালিনিটিতেও তোমরা দেখবা যে পিএইচ এর একটা ইম্পর্টেন্ট রোল আছে, এবং এখানে পিএইচ এর ভ্যারিয়েশনটা কিরকম হয় সেটা ডিসকাস করা হয় পরীক্ষায়, কিন্তু এটা মাঝে মাঝে আসে। তাহলে একটু দেখো এখানে কি লেখা আছে, একটু ভালো মতো বোঝার ট্রাই করো। আমরা নর্মালি অ্যালকালিনিটিটা মেজার করি হলো টাইট্রেশনের মাধ্যমে। সো ভলিউমেট্রিক টাইট্রেশনের মাধ্যমে মেজার করি, এবং এই টাইট্রেশনে আমরা রাখি হলো সালফিউরিক অ্যাসিড। আর আমাদের যে আদার্স যে কতটুকু অ্যালকালিনিটি আছে সেটা আমরা রিপোর্ট করি হলো ইন টার্মস অফ ইকুইভ্যালেন্ট ক্যালসিয়াম কার্বনেট। তার মানে এটা দাঁড়াচ্ছে যে আমাদের ক্যালসিয়াম কার্বনেটের রেসপেক্টে কোনো একটা সলিউশনে কতটুকু অ্যালকালিনিটি আছে সেটা হলো আমরা মেজার করি। এখন এই সলিউশনে আমাদের পিএইচ এর একটা ভাইটাল রোল আছে। এখন দেখো তোমার কোনো একটা স্যাম্পলে যদি আমাদের পিএইচ এর ভ্যালুটা 8.3 এর বেশি হয়, তার মানে হলো 10.3 হতে পারে অথবা 9 হতে পারে, হোয়াট এভার। সো যখন সলিউশনে অথবা স্যাম্পলে 8.3 এর বেশি হবে, সেই ক্ষেত্রে আমরা দুইটা স্টেপে টাইট্রেশন করব। ফার্স্ট স্টেপে আমরা যখন টাইট্রেশনটা করব, আমাদের পিএইচটা সলিউশন থেকে 8.3 তে কমায় আনতে হবে। তার মানে দেখো এখানে লেখা আছে পিএইচ ইজ লোয়ার টু 8.3। সো যখন 8.3 এর বেশি হবে কোন একটা স্যাম্পলে, ফার্স্ট আমাদের 8.3 এর কাছাকাছি আনতে হবে, এবং দেন তারপরে বাকিটুকু আমরা টাইট্রেশন করব। সো এই যে 8.3 এর কাছাকাছি তুমি আনতেছো এবং টাইট্রেশন করতেছো, অবভিয়াসলি তোমার কি একটা ইন্ডিকেটর লাগবে, যে ইন্ডিকেটরের মাধ্যমে তুমি টাইট্রেশনটা করবা। এখানে আমরা ইন্ডিকেটরটা ইউজ করি হলো ফেনফথেলিন। যেই ফেনফথেলিন ইউজ করার কারণে আমাদের সলিউশনের কালারটা পিঙ্ক থেকে কালারলেস হচ্ছে। তার মানে তুমি একটা স্যাম্পল নিলা, এই স্যাম্পলের কালারটা ছিল হলো পিঙ্ক, তুমি আস্তে আস্তে এটার ভিতর হলো আমাদের যে সলিউশনটা ছিল এই যে ফেনফথেলিন অ্যাড করলা, অ্যাড করার পরে ইনিশিয়াল একটা রিডিং পাবা, এবং আস্তে আস্তে আমাদের শেক করলে দেখবা যে এটা কালারলেস হয়ে যাচ্ছে। সো কালারলেস হয়ে গেলে কি একটা ইন্ড পয়েন্ট পাচ্ছো, যে ইন্ড পয়েন্টে আমি বুঝতে পারবো যে আমাদের রিঅ্যাকশনটা কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে ইন্ড পয়েন্টটা পাচ্ছো, সেই ইন্ড পয়েন্টটা হলো আমাদেরকে দিচ্ছে হলো কার্বনেট টু বাইকার্বনেট কনভার্সন। তার মানে হলো যখন পিঙ্ক থেকে কালারলেস একটা আমাদের কালার শো করবে, তখন আমাদের বুঝতে হবে যে সলিউশনের কার্বনেটটা বাইকার্বনেটে কনভার্ট হয়ে গেছে। এই যে দেখো কার্বনেটটা বাইকার্বনেটে কনভার্ট হয়ে গেছে হাইড্রোজেন আয়নের সাথে রিলেশন করে অথবা রিঅ্যাকশন করে। তাহলে আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেল, এই যে ফার্স্ট স্টেপ কমপ্লিট হয়ে গেল। এখন এরপরে সেকেন্ড যে স্টেপটা আছে, সেই স্টেপে হলো আমাদের পিএইচটা আমরা আরো কমাবো 4.5 এর কাছাকাছি নিয়ে আসবো, অথবা অ্যাবাউট 4.5 এ। এখন এই যে 4.5 এ তুমি আনতেছো, এখানেও অবভিয়াসলি কি তোমাদের একটা ইন্ডিকেটর ইউজ করতে হবে। এখানে আমরা যে ইন্ডিকেটরটা ইউজ করব সেটা হলো মিথাইল অরেঞ্জ। সো আমাদের এরকম একটা স্যাম্পল থাকবে, এখানে দেখা যাচ্ছে তোমার 7 অথবা 6 ধরে নাও, 6.3। সো তুমি মিথাইল অরেঞ্জ অ্যাড করলা, কালারটা ছিল অরেঞ্জ কালার স্যাম্পলে।
মিথাইল অরেঞ্জ অ্যাড করার পর টাইট্রেশন করে দেখবা যে এটা ইয়েলো কালার হয়ে যাবে। সো যখনই ইয়েলো কালার হয়ে যাবে তখন আমরা কি বলবো, আমাদের টাইট্রেশন কমপ্লিট হয়ে গেছে। এই যে যে ইন পয়েন্ট পাচ্ছ এখানে একটা, এই ইন পয়েন্ট হলো আরেকটা কেমিক্যাল আমাদের কনভার্সন ইন্ডিকেট করে থাকে। এখানে দেখো লেখা আছে এই যে দ্য কনভার্সন অফ বাইকার্বনেট টু কার্বনিক অ্যাসিড। তার মানে আমাদের সেকেন্ড স্টেজে যখন আমরা ইন পয়েন্টটা পাচ্ছি এবং ইন পয়েন্টে আমাদের পিএইচটা 4 পয়েন্টের কাছাকাছি অথবা লোয়ার টু 4 পয়েন্ট, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আমাদের বাইকার্বনেট যেটা প্রডিউস হয়েছিল ফার্স্ট স্টেজে সেটা আমাদের কার্বনিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে দেখো এই যে হাইড্রোজেন আয়নের সাথে রিয়াকশন করে এটা আমাদের কার্বনিক যেই অ্যাসিডটা আছে সেটাতে কনভার্ট হয়ে যাচ্ছে। তাহলে এই যে যে মোটামুটি দেখতে পেলাম আমাদের পিএইচ এর একটা কনভার্সন, যদি পিএইচটা আমাদের 8.3 বেশি হয় আর পিএইচটা যদি আমাদের 8.3 এর কম হয়, তার মানে হলো আমাদের এই যে দেখো আমাদের কিন্তু দুইটা স্টেপে করা কমপ্লিট হয়ে গেছে। এখন আরেকটা যেটা জিনিস বললো, তোমরা সলিউশনে দেখলা যে আমাদের পিএইচ এর ভ্যালুটা হলো 5.3, তাহলে অবভিয়াসলি কি এটা 8.3 এর নিচে। তো সেই ক্ষেত্রে আমরা একটা স্টেপই হলো টাইট্রেশন করব, ওয়ান স্টেপ, এবং জাস্ট আমাদের পিএইচটা 4.5 এর নিচে আনার জন্য অথবা কম করার জন্য। সেই ক্ষেত্রে শুধু আমরা মিথাইল অরেঞ্জ অ্যাড করব এবং মিথাইল অরেঞ্জ অ্যাড করলে আমরা একটা ইন পয়েন্ট পাবো, যে ইন পয়েন্টে আমাদের বাইকার্বনেটটা কার্বনিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের একটা সলিউশনে। দেখো আমাদের পিএইচ চেঞ্জ করার কারণে আমাদের কিন্তু তিনটা কম্পোনেন্ট প্রডিউস হয়ে যাচ্ছে, কার্বনেট, বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড। এবং এই যে যে কতটুকু কার্বনিক অ্যাসিড, বাইকার্বনেট এবং কার্বনেট প্রডিউস হচ্ছে, এই সব কিছু হলো আমাদের অ্যালকালিনিটি ইন্ডিকেট করে থাকে অথবা মেজার করে থাকে যে কতটুকু অ্যালকালিনিটি আছে। তাহলে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের পিএইচ এর ভ্যারিয়েশন অথবা চেঞ্জটা উইথ অ্যালকালিনিটি, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, তোমাদের কোশ্চেন করা হয় যে কোন ইন্ডিকেটর ইউজ করতেছি এবং কোন স্টেপে কি কনভার্ট হচ্ছে। সবাই বুঝতে পারছো এতটুকু? জি ম্যাম। আচ্ছা, এটা যদি বুঝে থাকো তাহলে তোমরা তো ম্যানুয়ালে আরো ইন ডিটেলস করবাই ল্যাবে। এখন আমি তোমাদের ম্যাটেরিয়ালে চলে আসি। ম্যাটেরিয়ালে দেখো, আচ্ছা আরেকটা জিনিস আমি একটু বলতে আমার মিসিং হয়ে গেছিল। আমি তোমাকে কি বলে আসলাম যে তিনটা ম্যাটেরিয়ালের আমাদের মেজর ক্লাসে আমরা ক্লাসিফাই করি। সো কোন একটা সলিউশনে আমরা যদি টোটাল কতটুকু অ্যালকালিনিটি সেটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি হবে, এই তিনটা মেজর যে ম্যাটেরিয়াল আছে সেটার কম্বিনেশন অথবা সামেশন। তাহলে কার্বনেট, বাইকার্বনেট এবং হাইড্রোক্সাইড যেটা আছে, এই তিনটার সব একদম ফুল কম্বিনেশনকে আমরা বলবো হলো অ্যালকালিনিটি। এখন নরমালি আমাদের এটার সাথে কি পানি কিন্তু থেকে যায়, পানি যে থাকে, তো এটার কি হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটাও তোমার থাকবে। তাহলে দেখা যাচ্ছে টোটাল অ্যালকালিনিটি থেকে আমাদের যতটুকু হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন অথবা অ্যামাউন্ট ছিল সেটা আমাদের বাদ দিতে হবে। কারণ হলো এই যে হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন রিয়াকশন করে আবার পানি প্রডিউস করে ফেলতে পারে। আমরা যখন টোটাল অ্যালকালিনিটি মেজার করব, আমাদের এই তিনটা মেজর ম্যাটেরিয়ালস এর কম্বিনেশন করার পর অথবা সামেশন করার পর সেখান থেকে আমাদের হাইড্রোজেনের অ্যামাউন্টটা বাদ দিতে হবে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের অ্যালকালিনিটি। এখানে আরেকটা জিনিস একটু আছে, সেটা হলো দেখো সিগনিফিকেন্স। সিগনিফিকেন্সটা আমি তোমাদের বলেই আসছি যে আয়রন রিমুভালের ক্ষেত্রে কিন্তু আমাদের একটা হিউজ অ্যামাউন্টের রোল প্লে করতেছে, কারণ লো অ্যালকালাইন ওয়াটারে আমরা আয়রন রিমুভ করতে পারতেছি না, বিকজ আমাদের যে ট্রান্সফরমেশনটা ফেরাস থেকে ফেরিক সেটা খুবই স্লো রেটে হয়।
স্লো রেটে হওয়ার কারণে এটা আমরা আর ওভাবে রিমুভ করতে পারতেছি না। আর অবভিয়াসলি আয়রনের একটা রেঞ্জ থাকে অথবা গাইডলাইন থাকে যে তুমি কতটুকু অ্যামাউন্টে ওয়াটারে এইটুকু অ্যালাউ করতেছো। সো দেখা যাচ্ছে যদি বেশি হয় সেক্ষেত্রে আমাদের আয়রন রিমুভ করতে হবে, বাট লো অ্যালকালাইন ওয়াটারে আমাদের আয়রন রিমুভাল রেটটা কম। এরপরে আরেকটা যেটা আছে সেটা একটু ইম্পর্টেন্ট, দেখো আমাদের কোয়াগুলেশন। কোয়াগুলেশনটা হলো একটা ট্রিটমেন্ট মেথড, যে ট্রিটমেন্ট মেথডে অথবা ট্রিটমেন্ট টেকনিকে আমরা ওয়েস্ট ওয়াটারকে পিউরিফাই করি। আমরা থিওরিতে আরো ডিটেলসে পড়বো কোয়াগুলেশনটা। সো এই যে যে যখন কোয়াগুলেশন করা হচ্ছে, কোয়াগুলেশনে আমাদের হলো আমরা কোনো সল্ট অ্যাড করি, একটা সল্ট অ্যাড করি, যেই সল্ট অ্যাড করার কারণে আমাদের কলয়েড ফর্মেশন হয়, কলয়েড হয়। এবং এইখানে পিএইচ এর একটা রেঞ্জ থাকে, আমার এক্সাক্ট এখন খেয়াল নেই, বাট 4 থেকে 8 এর কাছাকাছি অথবা 6 এর কাছাকাছি পিএইচ এর একটা রেঞ্জ থাকে। তো এই সল্ট অ্যাড করলে পিএইচ এর ভ্যালুটা যদি খুব বেশি কম হয় অথবা খুব যদি কম হয় তাহলে কিন্তু আমাদের ট্রিটমেন্টটা হবে না। সো দেখা যাচ্ছে যে আমাদের এক্সেসিভ অথবা ইনসাফিসিয়েন্ট অ্যালকালিনিটি আমাদের যে ট্রিটমেন্টটা আছে কোয়াগুলেশন সেখানে অনেক সময় হ্যাম্পার করে, কারণ এখানে পিএইচ এর একটা ইম্পর্টেন্ট রোল আছে কোয়াগুলেশনে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের সিগনিফিকেন্স। তোমাদের একটা টেবিল আছে, আমি টেবিলটা যদি একটু ভালো মতো দেখাই, এই যে এই জিনিসগুলাই কিন্তু আমরা এতক্ষণ পড়ে আসছি, তোমাদের মাত্র থিওরিতে আমি যতক্ষণ দেখালাম ঠিক এতক্ষণ পড়ে আসছো। আমাদের পিএইচটা যদি 4টা স্কেলে অথবা 4টা রেঞ্জে রাখা হয়েছে, 10.3, 8.3, 6.3, 4.5। সো আমাদের পিএইচটা যদি 8.3 এর উপরে হয় তখন এটাকে আমরা বলি হলো পি অ্যালকালিনিটি, আর 8.3 নিচে যদি হয় তখন এটাকে আমরা বলি হলো এম অ্যালকালিনিটি। আর টোটাল অ্যালকালিনিটি হলো দ্য সামেশন অফ পি এন্ড এম অ্যালকালিনিটি। এখন দেখো আমরা কি করছিলাম, টাইট্রেশন করছিলাম। আমাদের অ্যাসিডটা ছিল হলো সালফিউরিক অ্যাসিড, এবং আমরা ফার্স্টে কি করেছিলাম, আমাদের পিএইচটা যদি 8.3 এর উপরে হয় তখন আমরা কিন্তু ফেনফথেলিন অ্যাড করেছিলাম, এবং ফেনফথেলিন অ্যাড করার কারণে আমাদের পিঙ্ক কালারটা হয়ে গেছিল কালারলেসে। এখন এই যে যে পিঙ্কটা কালারলেসে হয়ে গেল, তাহলে কি একটা এন্ড পয়েন্ট দিবে, যেই এন্ড পয়েন্টে আমি বলতে পারবো যে আমাদের পিএইচটা 8.3 এর কাছাকাছি ছিল, এবং যখনই কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে তখনই তো আমার কালারলেস কোনো ম্যাটেরিয়াল প্রডিউস হচ্ছে, কেমিক্যাল রিঅ্যাকশন হচ্ছে। তাহলে কি কেমিক্যাল রিঅ্যাকশনটা হচ্ছে, দেখো বাই কার্বনে আমাদের বাইকার্বনেট প্রডিউস হচ্ছিল এখানে, আমাদের যে বাইকার্বনেটটা আছে সেটা প্রডিউস হচ্ছিল কার্বনেট থেকে এবং হাইড্রোজেনের সাথে রিঅ্যাকশন করে, আর এই হাইড্রোজেনটা আসতেছে হলো আমাদের পানি থেকে। তাহলে এখানে আমরা জানতে পারলাম যে আমরা ফেনফথেলিন অ্যাড করেছিলাম। এরপরে দেখো আমাদের 8.3 থেকে যখন আসলো আমরা এটাকে আরো লোয়ার করে গেলাম, 4.5 এর কাছাকাছি নিয়ে গেলাম। সেখানে আমাদের কি হচ্ছিল, ইয়েলো গ্রিন কালারটা আমাদের অরেঞ্জ অথবা রেড কালারে কনভার্ট হয়ে যাচ্ছিল, এবং এখানে আমরা ফেনফথেলিন অ্যাড করতেছিলাম, সরি ফেনফথেলিন না, মিথাইল অরেঞ্জটা অ্যাড করতেছিলাম। তো আমাদের মিথাইল অরেঞ্জ যদি অ্যাড করি আমাদের ইয়েলো কালারটা অরেঞ্জে কনভার্ট হয়ে যাবে, অথবা গ্রিন কালার যদি থাকে সেটা রেডে কনভার্ট হয়ে যাবে। সেই যে কনভার্সন হওয়ার সময় আমরা বুঝতে পারবো আমাদের পিএইচটা 4.5 এর কাছাকাছি আসতেছে। আর সেই ক্ষেত্রে আমাদের কনভার্সনটা হচ্ছে হলো আমাদের বাইকার্বনেট থেকে কার্বনিক অ্যাসিডে কনভার্ট হচ্ছে। আর লাস্টে 4.5 এর নিচে যদি থাকে তাহলে এখানে লো অ্যালকালিনিটি, তখন এটা একদম অ্যাসিডিক হয়ে যাচ্ছে। তাহলে 4.5 এর নিচে গেলে আমরা আর কোনো অ্যালকালিনিটি পাবো না। এই কথাবার্তাগুলো কিন্তু তোমাদের একটু আগে আমি মাত্র দেখায় আসলাম। এরপরে দেখো মেজর স্পেসিস এখানে কি হচ্ছে, আমাদের নরমালি রিঅ্যাকশন করার জন্য আমাদের কি লাগতেছে, কার্বনেট লাগতেছে এবং হাইড্রোক্সাইড যে আয়নটা সেটা লাগতেছে,
এটা ছাড়া আমাদের হাইড্রোজেন মলিকিউলটা আমরা পাবো না, এবং আমাদের এই রিয়াকশন থেকে আমাদের কার্বনেটটা প্রোডিউস হচ্ছে, এই যে সরি বাইকার্বনেটটা প্রোডিউস হচ্ছে। তাহলে মেজর স্পিসিস হলো এটা। এরপরে দেখো আমাদের এম অ্যালকালিনিটিতে কি হচ্ছে, আমাদের বাইকার্বনেট থেকে হলো কার্বনিক অ্যাসিড প্রোডিউস হচ্ছে। এই যে বাইকার্বনেট মেজর কম্পোনেন্ট এবং কার্বনিক অ্যাসিডও মেজর কম্পোনেন্ট, এই দুইটা ছাড়া আমাদের এই রিয়াকশন কমপ্লিট হতো না। এবং লাস্ট যে স্টেজে যখন কোনো অ্যালকালিনিটি থাকতেছে না, তখন আমাদের কার্বনিক অ্যাসিডটাই থেকে যাচ্ছে। আর এটাকে পি অ্যালকালিনিটি বলার রিজন হলো এখানে ফেনফথলিন ইন্ডিকেটর ইউজ করতেছি। আর এম অ্যালকালিনিটি বলার রিজনটা হলো আমরা মিথাইল অরেঞ্জ ইউজ করতেছি, দ্যাটস ওয়াই আমরা এটাকে এম বলতেছি। তাহলে এই চার্টটা হলো আমরা কি বুঝতে পারলাম বলো তো? এই চার্টের কথাবার্তাগুলোই কিন্তু আমি একদম ফার্স্টে বাংলাতে বলে আসছি, কারণ চার্ট আকারে ডাইরেক্ট বললে হয়তো তোমরা বুঝতে। আচ্ছা, সবাই বুঝে? আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু ছিল, দেখো আমাদের কিন্তু একটা টেবিল টাইপের ছিল, টেবিল বলবো না, একটা গ্রাফ টাইপের ছিল, সেখানে একটু গ্রাফটা যদি ভালো মতো বুঝতে পারো তাহলে ইজি হয়ে যাবে আরো। এখানে দেখো আমাদের নিচে আছে পিএইচ আর উপরে আছে হলো ফ্র্যাকশন। ফ্র্যাকশন দ্বারা বোঝাচ্ছে যে আমাদের কার্বনেট এবং বাইকার্বনেটের সাথে সাথে পিএইচ চেঞ্জ করলে কিরকম ভাবে কত ফ্র্যাকশনে একটা সলিউশনে চেঞ্জ হবে, এটা এখানে বোঝা যাচ্ছে না ইজিলি। এই আমি তোমাদের যে ম্যাটেরিয়ালটা দিয়েছি সেটা একটু দেখো। এখন ফার্স্টের দিকে একটু দেখো এই ম্যাটেরিয়ালের, আমাদের যে কার্বনিক অ্যাসিডটা ছিল তিনটা ফর্মে থাকে, আমি তোমাদের বলে আসছিলাম। কার্বনিক অ্যাসিড নিজে একটা ফর্মে থাকে, এই কার্বনিক অ্যাসিড থেকে যদি হাইড্রোজেন চলে যায় তাহলে বাইকার্বনেট ফর্মে থাকে, আরেকটা হাইড্রোজেন যদি চলে যায় তাহলে কার্বনেট ফর্মে থাকে। তাহলে তোমার যদি কেমিক্যাল রিয়াকশনটা দেখো, পানির সাথে কার্বনিক অ্যাসিড রিয়াকশন করে বাইকার্বনেট প্রোডিউস হচ্ছে। এখানে একটা রেট অফ কনস্ট্যান্ট রিয়াকশন পাচ্ছ তুমি, কোএফিসিয়েন্ট পাচ্ছ। এই যে 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 ভ্যালুটা পাচ্ছ সেটা দেখো আমাদের কিছু ফ্র্যাকশন আকারে আমি বলি, আলফা নট, আলফা 1, আলফা 2। তার মানে হলো এগুলো হলো টোটাল কনসেন্ট্রেশন কতটুকু। আলফা নটটা ইন্ডিকেট করতেছে কার্বনিক অ্যাসিড, আলফাটা ইন্ডিকেট করতেছে হলো বাইকার্বনেট, এবং আলফা 2টা ইন্ডিকেট করতেছে কার্বনেটের কনসেন্ট্রেশন ইন্ডিকেট করতেছে। এবং এই টোটালটাকে বলি হলো আমরা আলফা, এবং পিএইচ এর সাথে এই ফ্র্যাকশন অথবা কনসেন্ট্রেশনের কিরকম চেঞ্জ হয় সেটাই হলো এই গ্রাফে অথবা এই ফিগারে দেওয়া ছিল। এরপরে দেখো কার্বনিক অ্যাসিডটা যদি আবার পানির সাথে রিয়াকশন করে তাহলে কি বললাম, কার্বনেট প্রোডিউস হচ্ছে, এটাকে আমরা K2 দিই। এগুলো তোমাদের জাস্ট কেমিস্ট্রিতে কিন্তু করে আসছো, কিভাবে আলফাটা আসতেছে সেটা আমি দেখানোর জন্য। তাহলে এই দুইটাকে যদি কনস্ট্যান্ট করি, আমরা দুইটা ইকুয়েশনকে যদি অ্যাড করে দিই তাহলে আমরা যেটা পাচ্ছি K1 ইন্টু K2, এরকম একটা আমাদের রেট অফ কোএফিসিয়েন্ট অথবা কনস্ট্যান্ট পাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে আমাদের তিনটাই আননোন। এখন তিনটা আননোন হলে তো তুমি কোনো একটা ইকুয়েশন সলভ করতে পারো না, সো এটাকে হলো আমরা কোনো একটা রেসপেক্টে বের করব, যেটা রেসপেক্টকে বলা হয় হলো ক্যালসিয়াম কার্বনেট। এবং ক্যালসিয়াম কার্বনেট কি, কার্বনেট, বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিডের কম্বিনেশনকে আমরা বলতেছি হলো ক্যালসিয়াম কার্বনেট, এবং সেটাকে আমরা বলতেছি হলো C8। তাহলে এই ইকুয়েশনে যদি আমি C8 কে রিপ্লেস করি তাহলে আমাদের কি আসতেছে সেটা আমরা একটু দেখি। এই যে দেখো C8 কে আগের ইকুয়েশন গুলাকে আমরা রিপ্লেস করতেছি। যেহেতু আমি কি বলছিলাম বাইকার্বনেটকে আমি কনসেন্ট্রেশন জানতে পারবো, সেটা হলো আলফা 1। সিমিলারলি কার্বনিক অ্যাসিডের কনসেন্ট্রেশন যদি আমরা জানতে পারি উইথ রেসপেক্ট টু ক্যালসিয়াম কার্বনেট, সেটাকে আমরা বলি হলো আলফা নট। আর আলফা 2টা কি ছিল, কার্বনেট।
তাহলে এখানে দেখো এরকম ইকুয়েশন থেকে আমি কোনটার কনসেন্ট্রেশন কতটুকু সেটা আমরা জানতে পারি। এই জিনিসটাকেই হলো তোমার এই টেবিলে শো করা। শো করানোর ট্রাই করছে, একটু দেখো আমাদের পিচ বাড়ার সাথে সাথে আমার সরি পিচ বাড়ার সাথে সাথে আমাদের যে কালারটা পিচ বাড়ার সাথে আমাদের গ্রিন যেটা আছে সেটা কিন্তু কমতেছে এবং কার্বনিক অ্যাসিডের রেড যেটা আছে সেটা আমাদের কথা ইন্ডিকেট। ভেঙে ভেঙে আসতেছে, আরেকবার বলবেন একটু? আচ্ছা তোমরা এখন শুনতে পাচ্ছো? জি ম্যাম। আচ্ছা এখন শোনা গেলে একটু দেখো। অ্যাকচুয়ালি আমার হেডফোনটা বারবার ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা দেখো আমাদের পিএইচ চেঞ্জ হওয়ার সাথে সাথে আমাদের তিনটা রিপ্রেজেন্টেশন এখানে দেওয়া আছে, একটা রেড অথবা অরেঞ্জ কালার, ইয়েলো কালার, গ্রিন, আর এটা হলো এখানে আমরা যদি দেখি একটু ভেলভেট কালারে অথবা ভায়োলেট কালারে কিছু দেওয়া আছে। এই যে যে রেড কালার অথবা অরেঞ্জ যে কালারটা ইন্ডিকেট করতেছে সেটা হলো আমাদের কার্বনিক অ্যাসিডের ইন্ডিকেশন দেখাচ্ছে। এবং ইন জেনারেল কেসে আমাদের পিএইচ যখন কম থাকে তখন অনেক বেশি ম্যাক্সিমাম আমরা পাই। এই ভ্যালুটাকে আমরা বলছিলাম 4.5। সো আস্তে আস্তে পিএইচ যখন বাড়াবা তুমি আমাদের কার্বনিক অ্যাসিডের কনসেন্ট্রেশন কমতে থাকে এবং একটা স্টেজে যে কিন্তু জিরো হয়ে যায়। সিমিলারলি দেখো আমাদের বাইকার্বনেট যেটা ছিল CO3 মাইনাস যেটা ছিল, বাইকার্বনেট না কার্বনেট, এটা আমাদের একটা সার্টেন টাইমে খুব ম্যাক্সিমাম থাকে যখন পিএইচ অনেক বেশি, বাট পিএইচ এর ভ্যালুটা যদি আস্তে আস্তে আমরা কমাতে থাকি আমাদের কার্বনেটের কনসেন্ট্রেশনটা কমতে থাকে, এই যে একটা সার্টেন অ্যামাউন্টে কমে যায়। আর বাইকার্বনেট যেটা আমাদের পিএইচ বাড়ার সাথে সাথে ম্যাক্সিমাম হয়, একটা সার্টেন রেঞ্জ পর্যন্ত এটা ম্যাক্সিমাম থাকে এবং আস্তে আস্তে পিএইচ আরো যখন আমরা বাড়াই এবং এই কনসেন্ট্রেশনটা কমতে থাকে, কমে আলটিমেটলি একদম জিরোর কাছাকাছি চলে যায়। তাহলে এই ছিল মোটামুটি আমরা তিনটা আমাদের যে মেজর ম্যাটেরিয়াল ছিল সেটা কনসেন্ট্রেশন দেখলাম, আর টোটাল অ্যালকালিনিটি হলো এই তিনটার কম্বিনেশন, এই যে ভেলভেট অথবা ভায়োলেট কালারের যেটা। এখন এখানে একটু কিছু জিনিস আছে দেখো, আমাদের যে কার্বনিক অ্যাসিড আর যে কার্বনেট কোনো একটা সলিউশনে সে একসাথে থাকতে পারে না। একটা সার্টেন টাইমে দেখো যখন আমাদের কার্বনিক অ্যাসিডটা শেষ হয়ে যাচ্ছে তারপরেই কিন্তু আমাদের কার্বনেটটা শুরু হচ্ছে। একই সলিউশনে কার্বনিক অ্যাসিড এবং কার্বনেট একসাথে কখনোই থাকতে পারে না অথবা থাকতে চায় না, এবং এই রেঞ্জটাই হলো 8.3। এখানে মনে হয় লেখা আছে একটু যদি আমি, এই যে দেখো 8.6 অথবা 8.3, 8.6 অথবা 8.3। সো 8.6 যদি আমি ধরে নিই, এই ভ্যালুটা যদি আমি 8.6 অথবা 3 ধরে নিই, 8.6 এ যত এইদিকে যাবা মানে পিএইচটা যত কমবে তখন আমি কার্বনিক অ্যাসিড পাবো, আর যত বাড়াবা তুমি তখন হলো আমি পাবো হলো কার্বনেট। বাট কোনো একটা সলিউশনে দুইটা কখনোই একসাথে থাকতে পারবে না, এটা একটু মাথায় রাখতে হবে। দ্যাটস ওয়াই আমাদের একটা বাউন্ডারি লাইন আছে, যে বাউন্ডারি লাইনের এপারে গেলে তুমি পাবা কার্বনিক অ্যাসিড, এপাশে গেলে তুমি পাবা হলো কার্বনেট। এরপরে দেখো বাট একটা সলিউশনে আমাদের বাইকার্বনেট এবং কার্বনিক অ্যাসিড, বাইকার্বনেট এবং কার্বনেট দুইটা একসাথে থাকতে পারে। কিভাবে একসাথে থাকতে পারে দেখো তাহলে, এই যে ইয়েলো আর অরেঞ্জ কিন্তু কোন একটা সলিউশনে একসাথে আছে, হয় একটা ম্যাক্সিমাম থাকতেছে আর একটা মিনিমাম থাকতেছে, বাট একটা সলিউশনে থাকতে পারে। সিমিলারলি গ্রিন আর যেই আমাদের ইয়েলোটা আছে সেটাও হলো একটা সলিউশনে একসাথে থাকতে পারে।
একটা দেখা যাচ্ছে ম্যাক্সিমাম থাকে আর একটা মিনিমাম থাকে। আর আমাদের মোস্ট প্রবাবলি 6 থেকে 10 এর কাছাকাছি একটা রেঞ্জে অথবা 7 থেকে এটার কাছাকাছি একটা রেঞ্জে আমরা ম্যাক্সিমাম বাইকার্বনেটের কনসেন্ট্রেশনটা আমরা পেয়ে থাকি। তাহলে এখান থেকে আমরা দেখতে পেলাম যে আমার টোটাল কনসেন্ট্রেশন, অ্যালকালিনিটির কনসেন্ট্রেশনটা পিএইচ এর সাথে সাথে কিভাবে চেঞ্জ হয়। পিএইচ বাড়লে আমাদের যে কার্বনিক অ্যাসিডটা আছে সেটা কমতে থাকে, আর পিএইচ কমলে আমাদের বাইকার্বনেটের যেটা আছে সেটা আস্তে আস্তে বেড়ে দেন তারপর কমতে থাকে। আর কার্বনের যেটা আছে সেটা পিএইচ বাড়লে আমাদের অ্যামাউন্টটা অথবা কনসেন্ট্রেশনটা বাড়তে থাকে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অ্যালকালিনিটি উইথ রেসপেক্ট টু পিএইচ, যে পিএইচ বাড়লে কমলে কি হচ্ছে। তাহলে এটা কি বুঝতে পারছো তোমরা? ক্লিয়ার হয়েছে এটা? একটু সবাই রেসপন্স করো। জি ম্যাডাম। আচ্ছা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তোমাদের ম্যাটেরিয়ালটা আমি দিয়ে দিয়েছি এটাই, কারণ হলো এখানে শুধু একটা গ্রাফ আঁকা আছে, বাট এই গ্রাফের সিগনিফিকেন্সটা কিভাবে আসতেছে সেটা হলো দেওয়া আছে। এই যে দেখো, লিমিটিং রেঞ্জটা দেওয়া আছে হলো 6.37 আর হলো 10.3। তাহলে এখানে হলো আমাদের আস্তে আস্তে কোইনসাইড করতেছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলার ছিল, এখানে মনে হয় লেখা আছে এই যে ইকুয়াল হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে যদি লেখা না থাকে একটু দেখো, কোন একটা সলিউশন একটা সার্টেন পিএইচ এর জন্য দেখা যাচ্ছে যে আমাদের কার্বনিক অ্যাসিড এবং বাইকার্বনেটের কনসেন্ট্রেশন কোইনসাইড করতেছে। তাহলে যখন পিএইচ আমাদের 6.37 থাকে তখন আমরা বলতে পারি যে কার্বনিক অ্যাসিড ইকুয়াল টু বাইকার্বনেট। সিমিলারলি দেখো এই পয়েন্টেও আমাদের কোইনসাইড করতেছে। সো আমাদের যখন পিএইচটা 10.3 এর কাছাকাছি তখন আমরা বলতে পারি যে বাইকার্বনেট ইজ ইকুয়াল টু কার্বনিক অ্যাসিড। তো তোমাদের এখানেই মনে হয় লেখা আছে, এই যে দেখো, কার্বনিক অ্যাসিড ইজ ইকুয়াল টু বাইকার্বনেট at pH 6.3। সিমিলারলি আমি যদি এটা রোটেট করে দিই তাহলে হয়তো বেটার হয়। সিমিলারলি 10.3 এর কাছাকাছি পেলে আমরা কার্বনিক অ্যাসিড, কার্বনিক নাম বাইকার্বনেট আর কার্বনেট ইকুয়াল হয়ে যাবে, কারণ দুইটা গ্রাফ একসাথে কোইনসাইড করতেছে। তাহলে এই ছিল মোটামুটি আমাদের পিএইচ এর সাথে রিলেশন এবং আমাদের অ্যালকালিনিটিটা কমপ্লিট হয়ে গেছে। আমি অ্যাসিডিটিটা তোমাদের পড়াবো না, একদম সেম। এখানে দেখো পুরাটাই সেম, শুধু রিভার্স হবে। তোমাদের আগে যেটা ছিল অ্যারোটা একটু ভালো মতো যদি দেখো, এখান থেকে আমি 10 এর দিকে গেছি। তো এখন আমরা অ্যাসিডিটিটা মেজার করব সেম ভাবে, আমাদের কতটুকু বেজ নিউট্রালাইজ করতেছে সেটাকে আমাদের বলা হয় হলো অ্যাসিডিটি। তাহলে আমাদের পিএইচটা হয়তো দুইটা স্টেজে যদি থাকে তাহলে আমাদের দুইটা স্টেজে করে নিতে হবে, ট্রাইট্রিশন করে নিতে হবে। ফার্স্টে 4.5 থেকে 8.3 তে নিতে হবে, দেন 8.3 উপরে নিতে হবে। এবং অবভিয়াসলি এখানে আমরা জাস্ট মিথাইল অরেঞ্জ যেটা আছে সেই ইন্ডিকেটরটা ইউজ করতে পারি, আবার ফেনফথেলিন ইন্ডিকেটরটাও ইউজ করতে পারি। সো 4.5 এর যদি কম হয় তাহলে ফার্স্টে সেটাকে আমাকে 4.5 এ নিতে হবে, দেন তারপর 4.5 থেকে 8.3 এর উপরে নিতে হবে। সেম ভাবে দেখো 4.53 আমাদের একটা ইন পয়েন্ট দিবে এবং 8.3 আমাদের একটা ইন পয়েন্ট দিবে। যে ইন পয়েন্টে আমাদের কালারটা চেঞ্জ হচ্ছে, একটা অরেঞ্জ থেকে ইয়েলো হচ্ছে আর একটা পিঙ্ক থেকে কালারলেস হচ্ছে। এবং এখানে আগে যেটা তুমি রিঅ্যাকশনটা কি এইদিকে করছিলা, এখন তার রিভার্স হয়ে যাচ্ছে। কার্বনিক অ্যাসিড থেকে বাইকার্বনেট প্রোডিউস হবে এবং বাইকার্বনেট থেকে কার্বনেট প্রোডিউস হবে। আর একটা সার্টেন রেঞ্জে আগের গ্রাফটা যেরকম ছিল আমাদের 6.3 আর 10.3 তে কার্বনিক অ্যাসিডটা বাইকার্বনেটের ইকুয়াল হবে আর বাইকার্বনেটটা কার্বনেটের ইকুয়াল হবে। সো আমি অ্যাসিডিটিটা আর বললাম না, কারণ হলো আমি অ্যালকালিনিটিটা অনেক ভালোভাবে ইলাবোরেটলি পড়াইছি। এটা জাস্ট রিভার্সটা হলো তোমাদের অ্যাসিডিটি।
এটা একটু জাস্ট ভালো মতো একবার রিডিং দিলে পারবা, অথবা তোমাদের যখন ল্যাব করানো হবে, তোমাদের যাদের অ্যাসিডিটি করানো হয়েছে তারা হয়তো বুঝতেই পারছো। সো অ্যাসিডিটি আর অ্যালকালিনিটি জিনিসটা দুইটাই খুবই কাছাকাছি অথবা সিমিলার টাইপের। আচ্ছা, এরপরে আমরা নেক্সট ক্লাসে, আজকে আমরা করব না, নেক্সট ক্লাসে হলো আমরা হার্ডনেসটা করব। এই জিনিসগুলো কিন্তু তোমরা কেমিস্ট্রিতে করে আসছো, কেমিস্ট্রিতে আরো ইলাবোরেটলি করে আসছো, তাও একটু জাস্ট এই জিনিসগুলো প্যারামিটারগুলো আমাদের ওয়াটারে কিরকম থাকতে পারে সেটা একটু জানার জন্য। আর এই টেবিলের লাস্টের দিকে দেখো তোমাদের এখানে মনে হয় থাকার কথা, কার্বন ডাই অক্সাইড আছে কিনা, নেই মনে হয়। আচ্ছা, অ্যালকালিনিটির ভ্যালুটাও দেওয়া নেই। তোমরা হলো রেঞ্জটা জেনে নিবা যে কতটুকু অ্যালকালিনিটি থাকলে ভালো, অথবা অ্যালকালিনিটির রেঞ্জটা কতটুকু। তাহলে এতটুকু পোর্শন পর্যন্ত কি কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন না থাকে তাহলে আমি রেকর্ডিংটা অফ করব। আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।